আপনার কিংবা আপনার বাড়ির পরিজনের কারো যদি হার্ট ভালভের সার্জারি হয়ে গেছে, তো এই ভিডিওটা আপনার জন্য। আসুন, হার্ট ভালভ সার্জারির পর ডিসচার্জ হয়ে আপনি বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে কী করবেন, কী খাবেন, কিভাবে থাকবেন, কিভাবে অন্যদের সঙ্গে মেলামেশা করবেন, কিভাবে আপনি শরীরচর্চা করবেন, করবেন কি করবেন না, ওষুধ কিভাবে নেবেন, কোন ওষুধটা নেবেন, কোন ওষুধটা নেবেন না, আর কিভাবে আপনার ব্লাড ইনভেস্টিগেশন করবেন, ডাক্তারের সঙ্গে কখন কথা বলবেন, এই সব কিছু আজকে আমরা জানবো। কি খাবেন কি খাবেন না সব কিছু আমরা আজকে ডিসকাস করব উইজডম লাইব্রেরি চ্যানেলে। তো আসুন আমরা ডিসকাস করি। প্রথমেই আপনাদের বলে রাখি, হার্ট ভালভ সার্জারির পর যখন আপনারা বাড়িতে যাবেন, প্রথমত হার্ট ভালভ সার্জারি যে হয় সেই ভালভ দু ধরনের হয়। এক তো হয় মেকানিক্যাল ভালভ বলি, যেটা কোনো ধাতু দিয়ে তৈরি করা হয়। আর একটা হচ্ছে বায়োপ্রস্থেটিক ভালভ বলা হয়, বা যেটা টিস্যু ভালভ বলা হয়। টিস্যু ভালভ হচ্ছে কোনো পশুর কিংবা কোনো মানুষের হার্টের যে পেরিকার্ডিয়াম হয় সেই পেরিকার্ডিয়াম দ্বারা বানানো হয়। তো দু ধরনের ভালভ আছে। দু ধরনের ভালভ কি কাজ করে, কেন লাগানো হয় দু ধরনের ভালভ, আর এই ভালভ লাগানোর পর মানুষ কিভাবে তার আয়নার বা ব্লাড ইনভেস্টিগেশন মেনটেন করবে, এইভাবেগুলো আমরা জানতে পারছি। তো আপনার সার্জারি হয়ে গেছে, আপনি বাড়ি চলে গেছেন। বাড়িতে গিয়ে প্রথমত হচ্ছে যে মানুষের মধ্যে যেটা কমন কোশ্চেন আসে, কি আমি কি আগের মতোই আবার আছি? একদম হ্যাঁ, আপনি আগের মতোই আছেন, শুধু আপনার হার্টের ভালভটা চেঞ্জ হয়ে গেছে। আর ভালভ ধরুন এটা বাইরে থেকে লাগানো হয়েছে, কিন্তু আপনার শরীর সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তো নিশ্চয়ই আপনি আগের মতোই আছেন। পরের যদি কোশ্চেন হয় সেটা হচ্ছে আমি খাবো কি? তো খাওয়া দাওয়া আপনি নর্মাল বাড়ির লোক যেরকম করে সেরকমই খাওয়া দাওয়া করবেন। একটু মশলা, লবণ, তেল, চর্বি জাতীয় কোনো খাবার এইগুলো একটু কম করবেন। আর ভালভ সার্জারি যাদের হয়ে থাকে তারা কখনোই কোনো রকমের শাক খাবেন না। শাক মানে কোনো পালং শাক, পুঁই শাক, কোনো রকমের শাক, পাতা জাতীয় কোনো রকমের শাক খাবেন না। হ্যাঁ, ফল আর সবজি খাবেন, কিন্তু কোনো শাক খাবেন না, কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে। আর যাদের ভালভ সার্জারি হয় তাদের রক্তটা পাতলা করার জন্য একটা ওষুধ খেতে হয়, যা অ্যাসিট্রম বা ওয়ারফারিন বলে, যেটা রক্তটা পাতলা হয়। তো এই ওষুধটা আপনাকে সারা জীবন খেতে হবে। আর আপনি যদি শাক খান, শাকের মধ্যে ভিটামিন কে থাকে। ভিটামিন কে কী করে, ও রক্তটাকে গাঢ় করে দেয়। সবসময় মনে রাখবেন, যদি রক্ত আপনার গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু এটা খুবই বিপজ্জনক হতে পারে আপনার জন্য। কারণ রক্ত গাঢ় হয়ে যাওয়া মানে হচ্ছে এটা আপনার ভালভ বা ভালভের যে লিফলেট বলি আমরা মেডিকেল ভাষায়, সেই ভালভের ওপর জমে যায়। আর জমে গিয়ে সেখানে একটা ক্লটের সৃষ্টি করে, যার জন্য ভালভের যে লিফলেটগুলো আছে সেগুলো আর নড়তে চড়তে পারে না। তো সেটা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। তো শাক কখনোই খাবেন না। আর বাকি খাবার আপনি নর্মালি খেতে পারেন, একটু তেল, একটু মশলা, একটু লবণ, এগুলো একটু সামঞ্জস্য রেখে খেতে পারেন। যারা স্মোকিং করেন কিংবা যারা অ্যালকোহল নেন তারা ওগুলো একদমই বন্ধ করে দেবেন, কারণ স্মোকিং এর দ্বারাও রক্ত অনেক গাঢ় হয়ে যায়। অ্যালকোহল দ্বারা রক্ত বেশি পাতলা হয়ে যাবে, ওষুধের সঙ্গে এটা কন্ট্রাইন্ডিকেশন। তো এইগুলো খাওয়া একদমই বন্ধ করে দেবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে শরীর চর্চা করা যাবে কিনা। তো একদম হ্যাঁ, প্রতিদিন আপনি নিয়মিত 5 থেকে 10 মিনিট আস্তে আস্তে হাঁটাহাঁটি করবেন। আপনি নিজেকে দেখবেন যে আপনি নিজে টলারেট করতে পারছেন কিনা। যদি আপনার কখনো মনে হয় এরকম যে একটু হাঁপিয়ে যাচ্ছি, একটু টায়ার্ড হয়ে যাচ্ছে, একটু এক্সস্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি একটু রেস্ট নিয়ে নিন। রেস্ট আপনাকে অনেক নিতে হবে। কমসে কম 4 সপ্তাহ আপনি একটু রেস্টে থাকবেন। রেস্ট মানে একদম বেড রেস্ট নয়, কিন্তু রেস্টে থাকবেন। বেড রেস্ট একদম বলছি না, কারণ বেড রেস্ট মানে হচ্ছে সবাই একদম ভাবে যে হ্যাঁ অনেক বড় অপারেশন হয়ে গেছে, এবার আমাদেরকে একদম পুরো বেডে থাকতে হবে, কোনো আর কাজ করব না। নিজের কাজ নিজে করবেন,
নিজের ব্রাশ, চান করা, নিজে থেকেই করবেন। ওয়েট লিফটিং কখনোই করবেন না। শরীর চর্চার মধ্যে ওয়েট লিফটিং যদি করেন, আপনি আগে করতেন, তো সেটা একদমই করবেন না। কারণ কমসে কম 6 মাস লাগে যে হাড়টা আছে ওটা জয়েন্ট হতে, ওটা পুরো সলিড হতে, ওটা 6 মাস সময় লাগে। তো যদি কখনো আপনি ওয়েট লিফটিং করার কথা ভাবছেন, তা ওটা একদমই করবেন না। কখনো কোনো বাচ্চাকে কোলে দেবেন না, অ্যাটলিস্ট 3 মাসের জন্য বাচ্চাকে কোলে দেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি কোনো জায়গায় বসে আছেন, সেই সময় হয়তো কোলে আপনি বাচ্চা নিয়েছেন, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো বাচ্চাকে লিফট করবেন না, সেটা অলমোস্ট একটা ওয়েট লিফটিংই হয়ে গেল। তো সেটা কখনোই করবেন না। ওষুধ কি খাবেন কি খাবেন না, দেখুন, ভালভ সার্জারি করার পর যে মেন ওষুধগুলো চলে তার মধ্যে একটা ডায়রোটিক্স বলি আমরা। ডায়রোটিক্স এটা কী করে, আপনার শরীরের যে এক্সেস জলটা আছে সেটা বের করে দেয়। তো একটা ডায়রোটিক্স চলবে, আপনার হার্ট রেট কন্ট্রোল করার ওষুধ চলবে, হয়তো একটা ব্লাড প্রেশারের ওষুধ চলবে, আর একটা ব্লাড পাতলা করার ওষুধ চলে, যেটা ওয়ারফারিন কিংবা অ্যাসিট্রম হতে পারে। তো এই ওয়ারফারিন কিংবা অ্যাসিট্রম এটা চলাকালীন আপনাকে ডাক্তারের নির্দেশ অনুযায়ী 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ কিংবা 1 মাস এই ভেরিয়েশনে একটা ব্লাড টেস্ট করাতে হয়, সেটা হচ্ছে আইএনআর। আইএনআর হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও। তো এই আইএনআর টেস্টটার দ্বারা ডাক্তার জানতে পারেন যে আপনার ব্লাড কতটা গাঢ় আর কতটা পাতলা। তো এই টেস্টটা করালে আমরা জানতে পারবো যে আপনার ব্লাডটা বেশি পাতলা হয়ে গেছে কিংবা বেশি গাঢ় হয়ে গেছে। যদি বেশি গাঢ় হয়ে যায় তখন আমরা ওষুধের ডোজটা একটু বাড়িয়ে দিই, আর যদি বেশি পাতলা হয়ে যায় তখন একটু ডোজটা কমিয়ে দিই। তো আইএনআর টেস্ট আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যদি আপনার কখনোই মনে হয় যে আপনার ব্লাড পাতলা হয়ে গেছে কিংবা আইএনআর বেশি হয়ে গেছে, তো আপনি দেখবেন, একটু নজর রাখবেন যে আপনার মাড়ি দিয়ে কিংবা নাক কিংবা কান কোথা থেকে কোনো ব্লিডিং হচ্ছে কিনা, কিংবা স্কিনে কোনো রকমের ডিসকালারেশন হচ্ছে কিনা। তো এগুলো আপনাকে দেখতে হবে। যারা অ্যাসিট্রম বা ওয়ারফারিন খান তাদের জন্য আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কখনো আপনারা চেষ্টা করবেন যে নিজে একটু বাঁচিয়ে চলার মানে কোনো ব্লেড দিয়ে হাত না কাটা, কিংবা রান্না করতে করতে কোনো রকমের ছুরি টুরিতে হাত না কাটা। একটু, বা যারা দাড়ি কাটেন, তো দাড়ি কাটতে কাটতে যদি একটু ব্লিডিং বেশি হতে পারে, যদি কেটে যায়, ছুলে যায়, তো ব্লিডিং বেশি হতে পারে, তো সেইগুলো একটু নজরে রাখবেন। আয়নার আমি যে প্রথমেই বলেছিলাম যে 2 ধরনের ভাগ হয়। তো যাদের টিস্যু ভাল্ব লাগানো হয় তাদের টিস্যু, আর যে খুন রক্ত পাতলা করার যে ওষুধটা আছে সেই ওষুধটা ডাক্তারের পরামর্শ নিয়ে ওটা কিছুদিনের মধ্যে বন্ধ হতেও পারে, বন্ধ হয়ে যায়। কিন্তু যাদের মেকানিক্যাল ভাল্ব লাগানো হয় তাদের কিন্তু সারা জীবন ওই ওষুধটা খেতেই হবে। কোনো রকমের ডাক্তারের পরামর্শ ছাড়া সেই ওষুধটা আপনারা বন্ধ করতে পারেন না। যদি কোনোদিন বন্ধ করে দিয়েছেন, এটা আপনার জন্য খুব বিপজ্জনক হতে পারে। আর সবসময় ডাক্তারের একটা অবজারভেশন, একটা ফলো আপে থাকতে হয় আপনাদেরকে, কারণ এই রক্ত পাতলা করার ওষুধটা খুবই ইম্পর্টেন্ট। যদি কখনো কারো হতে পারে কি ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম হয়ে গেছে, কিংবা যাভাবে হোক ওই ওষুধটা আপনার কাছে নেই, সেটা যেন একদমই না হয়। অন্য সব ওষুধগুলো হয়তো 1 দিন 2 দিন স্কিপ করতে পারেন বা করে ফেলেছেন, কিন্তু এই যে অ্যাসিট্রম বা ওয়ারফারিন, এটা কোনো দিনই আপনারা স্কিপ করবেন না, কোনো দিনই না। এটার একটা স্টক আপনাদের কাছে রাখুন যাতে এটা কোনো রকম স্কিপ না। তো নেক্সট হচ্ছে কীভাবে লোকেদের সঙ্গে মেলামেশা করবেন। বা দেখুন, এই অপারেশনটা একটা বড় অপারেশন, আর এটার পর সবসময় একটা ইনফেকশনের ভয় থাকে, কারণ যে পুন্ডটা থাকে, যে ক্ষতটা থাকে, সেটা একটা ইনফেকশনের সোর্স হয়ে যায়। তো সবসময় সেই জায়গাটা আপনাদেরকে একটু নজর রাখতে হবে। বেশি লোকের সঙ্গে খুব ক্লোজ মেলামেশা না করাই ভালো। আর একদিন অন্তর অন্তর ড্রেসিং করানো, আর তার সঙ্গে হচ্ছে দেখতে হবে আপনাকে যে আপনার যে পুন্ডটা, যে ক্ষতটা আছে, সেটা
শোকাচ্ছে কিনা। তো এইগুলো আপনাকে একটু নজর দিতে হবে। কখনোই যদি আপনার মনে হয় যে আপনার যে ক্ষতটা আছে সেটা কোনো পাস বা একটা সাদা জল বা কোনো এরকম ধরনের কিছু আসছে, ইমিডিয়েটলি আপনি আপনার ডাক্তারের সঙ্গে দেখা করুন। হতে পারে আর কিছুদিন আপনার অ্যান্টিবায়োটিক চললে সেটা ঠিক হয়ে যাবে, কিংবা একটু কন্টিনিউয়াস ড্রেসিং লাগতে পারে। তো এইগুলো আপনাদেরকে একটু নজরে রাখতে হবে। নেক্সট আসি আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে। তো যারা ফিমেল পেশেন্ট হয়, যাদের ভালভ সার্জারি হয়ে গেছে, তো তাদের একটা কোশ্চেন থাকে কি আগের মতো আমি নর্মাল লাইফে যেতে পারবো কি না, বা আমি ফ্যামিলি প্ল্যানিং করতে পারবো কি না। তো নিশ্চয়ই আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। তো ফ্যামিলি প্ল্যানিং করার সময় ডাক্তাররা কী করে, আপনার যে ওয়ারফারিন কিংবা অ্যাসিড্রোম আছে সেই ওষুধটা কিছুদিনের জন্য বন্ধ করে দেন, তার জায়গায় একটা ইঞ্জেকশন জানাবেন। আর সেই ইঞ্জেকশনটা চললে তার সঙ্গে আপনি আপনার ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। আর নিশ্চয়ই আপনাকে হার্টের ডক্টরের সঙ্গে গাইনোকোলজিস্ট যে থাকবেন তারও একটা পরামর্শ নিতে হবে, তার সঙ্গেও আপনাকে ফলো আপে থাকতে হবে। তো এই কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হয়। আর ফ্যামিলির জন্য বলছি, ফ্যামিলি যারা আপনার সাপোর্টিং ফ্যামিলি আছে তাদের সঙ্গে একটু আপনাকে ভালোভাবে মেলামেশা করতে হবে, তাদের সঙ্গে সব কথা শেয়ার করতে হবে। দেখুন, ভালভ সার্জারির পর যেটা আর একটা জিনিস হয় সেটা হচ্ছে মানসিক একটা বলুন ট্রমা হয়ে যায়, মানসিক ট্রমা হয়ে যায় যে এত বড় অপারেশন হয়ে গেল, এই হয়ে গেল, তো এবার কী হবে, পরে কী করবো, এরকম ধরনের অনেকের মানসিকতা তৈরি হয়। এই মানসিকতাগুলো থেকে বাঁচার জন্য আপনাদের কী কী করণীয়, নিশ্চয়ই আপনারা নিজের যে ক্লোজ মানে অত্যন্ত ক্লোজ যে ফ্রেন্ড কিংবা ক্লোজ আপনার যারাই আছে পারিবারিক, তাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করবেন। আপনি কি ভাবছেন না ভাবছেন এগুলো একদম শেয়ার করা উচিত। আর যারা পরিবারের লোক আছেন তাদেরকেও বলি যে আপনারা সাপোর্ট করবেন, মেন্টালি সাপোর্ট করতে হয় যে সব কিছু ঠিক আছে। তো এইসব সাপোর্ট করলে কী হবে, অনেক পেশেন্টের হয় একটু মেন্টালিটি হয়ে যায়, একটা সোসাইটাল মেন্টালিটি চলে আসে, বা আমরা যেটাকে আইসিইউ সাইকোসিস বলি, তারপর বাড়িতে একেবারে একটা সোসাইটাল মেন্টালিটি চলে আসে। তো এইগুলো থেকে বাঁচার জন্য আপনাকে কী করতে হবে, নিজের যে ভেতরের যে কথাগুলো আছে সেগুলো সবার সঙ্গে শেয়ার করবেন। শেয়ার করলে নিশ্চয়ই আপনি কোনো না কোনো সলিউশন পাবেন। আর চেষ্টা করুন, অনেক জায়গায় এখন অনেক শহরে নতুন জায়গায় রিহ্যাব সেন্টার তৈরি হয়েছে। তো হার্ট সার্জারির পর সেই রিহ্যাব সেন্টারে সবাই আসেন পর সেখানে তাদেরকে শেখানো হয় কীভাবে আপনারা নিজের মানসিক নিয়ন্ত্রণ করবেন, কীভাবে নিজেকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন করবেন না করবেন, সেই সব কিছু ওখানে শেখানো হয়। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে আর আপনাদের কাজে লাগবে। আর আপনারা যদি আরও কিছু জানতে চান হার্ট ভালভ সার্জারি সম্বন্ধে, তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানান। চেষ্টা করবো আপনাদের সব অ্যান্সার দেওয়ার। নমস্কার, সবাই ভালো থাকবে।